লেখিকা দেবযানী করের অসম্পূর্ণা। হ্যালো, কে বলছেন? অনেকক্ষণ ধরে ল্যান্ডলাইনের ফোনটা বেজে চলছিল। মহাদেব হাতের কাজ সারছিল রান্নাঘরে। রাগে বিড়বিড় করতে লাগলো, বাপ রে বাপ, সকাল না হতেই ফোন বাজতে শুরু করেছে। এভাবে যখন তখন ফোন বাজতে থাকলে এই বয়সে আমি দৌড়ে এসে ফোন ধরতে পারি? মোবাইল আবার ব্যবহার করা নিষেধ। স্যারের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কথা বলতে গেলে ল্যান্ডলাইনে ফোন করে আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তারপর লেখক ধ্রুবতারার সাথে কথা বলা যাবে। আমার হয়েছে যত জ্বালা। এই ল্যান্ডলাইনের ফোন ধরে অ্যাপয়েন্টমেন্ট করা লোকেদের নাম ধাম টাইম সব লিখে রাখতে হবে ঠিক মতন। কি কুক্ষণে যে আজ কর্ডলেস ফোনটাকে সাথে এনে রাখতে ভুলে গেছি। ওরে বাবা, আসছি আসছি। তড়িঘড়ি করে হাতের কাজ ফেলে রেখে দৌড়ে এসে ফোনটা ধরতেই ওপাশ থেকে একটি মেয়ে বলে উঠল খুব আস্তে করে নরম গলায়, লেখক ধ্রুবতারা সেন আছেন বাড়িতে? আপনি কে বলছেন? আপনার নাম? আমি ওনার খুব জানাশোনা একজন, একবার ওনাকে ফোনটা দেবেন? ওইসব জানাশোনা টানাশোনা বলে কিছু হয় না, নামটা বলুন আপনার আগে। আপনি বলুন না গিয়ে দয়া করে, আমি ওনার খুব পরিচিত একজন। মহাদেব এবারে জোরে বিরক্তি প্রকাশ করে ওঠে, আচ্ছা মুশকিল তো, আপনাকে তো বারবার বলছি আগে থেকে নাম বলে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তার আগে উনি কারো সাথে কথা বলেন না। প্লিজ আপনি একবারটি গিয়ে বলুন না যে ওনার সাথে ওনার খুব ঘনিষ্ঠ একজন বিশেষ দরকারে কথা বলতে চাইছেন ওনার সাথে। আমি বেশি সময় নেব না। থেমে থেমে কথাগুলো বলতেই তীব্র রাগে গর্জে ওঠে মহাদেব, আচ্ছা মুশকিল তো, আপনি কি সোজা বাংলা কথা বোঝেন না? যতই ঘনিষ্ঠ পরিচিত হন না কেন আপনি নাম না বললে স্যার কারো সাথে কথা বলতে চাইবেন না। আর আপনি আপনার নামটাই বা বলতে চাইছেন না কেন শুনি? আপনি অযথা আমার সময় নষ্ট করছেন। আমি রাখছি। বলে উঠতেই ওপাশ থেকে মেয়েটি কাপা গলায় বলল কোনো রকমে, আমার নাম অসম্পূর্ণা। মহাদেবের কেমন যেন মনে হলো গলা শুনে মেয়েটি যেন কাঁদছে নিঃশব্দে। ভেতরে ভেতরে একটু মায়া হতেই মহাদেব বলল, ঠিক আছে, আপনি ধরে থাকুন, আমি স্যারকে জিজ্ঞেস করে আসছি স্যার এখন কথা বলতে পারবেন কি না। ধরে থাকুন, কিন্তু ফোনের লাইনটা ছাড়বেন না। কয়েক সেকেন্ড বাদেই ফিরে এসে ফোনটা তুলে মহাদেব বলল, আপনি লাইনে আছেন তো? খুব আস্তে করে সাড়া দিয়ে উঠল মেয়েটি। শুনুন, স্যার বলেছেন 10 মিনিট বাদে আপনার সাথে কথা বলবেন, আপনি লাইনটা ধরে থাকুন। মহাদেব ধ্রুবতারার ঘরে গিয়ে তার পাশে টেবিলের ওপর কর্ডলেস ফোনটা রেখে দিয়ে চলে গেল নিজের কাজে। মনে মনে বলতে থাকে মহাদেব, অনেক নাম শুনেছি বাপু, কোনো মেয়ের নাম যে অসম্পূর্ণা হতে পারে এ আমি বাপের জন্মে শুনিনি। তা এত নাম থাকতে মেয়েটির নাম অসম্পূর্ণা রাখল কে? আর কি ধরনের মা বাপ তারা, আর নাম খুঁজে পেল না? আজকাল তো দেখি যা সব উদ্ভট নামের ছড়াছড়ি, না আছে কোনো মানে, না আছে কোনো কামের। আর কত নাটক যে দেখব এ জীবনে। মহাদেব বহুদিনকার পুরনো লোক এ বাড়ির। মাত্র 18 বছর বয়সে মহাদেবকে নিজেদের গ্রাম বীরভূম থেকে নিয়ে এসেছিলেন প্রাক্তনের বাবা বাণীভূষণ সেন, তাদের নিজেদের পৈতৃক বাড়িতে থাকা কাজের লোকের একটি ছেলেকে। 7টা সন্তান নিয়ে অতিরিক্ত অভাব অনটনের মধ্যে দিয়ে কোনো রকমের সংসারটাকে টেনে নিয়ে চলছিল বিভূতি আর তার বউ লক্ষ্মী। হঠাৎই বাণীভূষণ সেন বাবা মা মারা যাওয়ার পর সম্পত্তির 1 পয়সাও দাবি না করে ওনার স্ত্রী ও 2 ছেলে সায়ন্তনার প্রাক্তনকে সাথে নিয়ে কলকাতায় চলে আসার সময় বিভূতি ও তার স্ত্রী কেঁদে কেটে হাতে পায়ে ধরে তাদের অন্তত একটি ছেলে মহাদেবকে তাদের সাথে করে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলে উঠেছিল। বাণীভূষণের মতো তার স্ত্রী রত্নারও প্রাণটা কেঁদে উঠেছিল সেই সময়। আর তখন থেকেই মহাদেব কলকাতায় এসে ওদের বাড়িতে থেকে মায়ের হাতে হাতে কাজকর্ম ও ফাইফরমাস খেটে দিনে দিনে বড় হয়ে উঠতে থাকে। বাণীভূষণ বীরভূমে এক বড় সরকারি চাকরি করতেন।
শুধুমাত্র ছেলে দুটোকে ভালো করে মানুষ করবার জন্য কলকাতায় সপরিবারে চলে এসেছিলেন তিনি। তারপর একটা ভাড়া বাড়ি নিয়ে অনেক চেষ্টা চরিত্র করে এক গভর্নমেন্ট কোম্পানিতে ঢুকলেন তিনি। ভালো কাজের সুবাদে কিছুটা প্রমোশনও বাড়ল তার। তারপর ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে ছোট একটা জমি কিনে তার ওপর বাড়ি করলেন তিনি উত্তর কলকাতায়। সায়ন্তনের তখন 14 বছর বয়স আর প্রাক্তনের 9 বছর। ওরা দুজনে 6 বছরের ছোট বড় ছিল। পড়াশোনায় খুব ভালো ছিল সায়ন্তন। বায়োলজি ও ফিজিক্সে লেটার মার্কস নিয়ে পাশ করে তারপর বায়োলজিতে মাস্টার্স করার পর সায়ন্তনের জোরালো ইচ্ছে এবং বিদেশ গিয়ে ডাক্তারি পড়বে বলে পণ নিয়ে বসে থাকার জন্য শেষ পর্যন্ত অতি কষ্ট এমনকি ধার দেনা করে পয়সা জোগাড় করে সায়ন্তনকে ইউকেতে পাঠাতে বাধ্য হলেন তিনি ডাক্তারি পড়াতে। 21 পড়তে না পড়তেই সায়ন্তন ডাক্তারি পড়তে ইউকে চলে গেল সকলকে ছেড়ে। ইউকের এক ভালো ইউনিভার্সিটি থেকে MBBS করতে গিয়ে লোন নিয়ে পড়তে হয়েছিল বলে দেশে আসাটাই সে বন্ধ করে দিল। এরপর যখন অনেকগুলো বছর বাদে MBBS শেষ করে হাসপাতালের সাথে যুক্ত হয়ে প্র্যাকটিস শুরু করে দিল এবং ওদেশের মেয়েকে বিয়ে থা করে সেটেল হয়ে বসলো বাড়িঘর কিনে, তারপর থেকে মা বাবার ভাই সকলের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দিল সায়ন্তন। বাবা বাণীভূষণ ও মা রত্নার অনেক অনুনয় বিনয়, অনেক কাকুতি মিনতি করা সত্ত্বেও মায়ের চোখের জলের বিন্দু মাত্র সারাটুকু সে দিল না। অন্যদিকে ছোট ছেলে প্রাক্তন বনাম ধ্রুবতারা সেন তার ছোটবেলাকার এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ধীরে ধীরে ভবিষ্যতের দিকে এগিয়ে এই যুগের একজন নামকরা বড় লেখক হয়ে উঠল। অগণিত পাঠক পাঠিকা তার গল্প উপন্যাসের ভক্ত। ছোট বড় নানা ধরনের গল্প উপন্যাস লিখে একদিকে যেমন প্রচুর অভিনন্দন আর পুরস্কার কুড়িয়েছে সে, তেমনি নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষের কাছ থেকে পেয়েছে প্রাণ ভরা ভালোবাসা ও সম্মান। ছোট থেকেই কিছু না কিছু নিয়ে লিখতে ভালোবাসত প্রাক্তন। যত বড় হতে থাকলো লেখার নেশাও তার বেড়ে যেতে লাগলো। যদিও বাবার ইচ্ছেতে ও খানিকটা চাপে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হয়েছিল সে, কিন্তু জীবনের মাঝপথেই অদৃষ্টের পরিহাসে বাবা মাকে হারাতে বাধ্য হয়েছিল প্রাক্তন। আর সেই থেকেই মহাদেব কাকু প্রাক্তনকে তার সবটুকু ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে তার মাঝপথে ভেঙে যাওয়া জীবন তরিখানা বয়ে নিয়ে চলছিল আজও অতি যত্ন সহকারে। ধ্রুবতারা ঠিক 10 মিনিট বাদেই তার লেখা থামিয়ে নিয়ে ছড়ানো কাগজপত্র সব একপাশে সরিয়ে রেখে পাশে রাখা ফোনটাকে হাতে তুলে নিয়ে বলে উঠল, হ্যালো, আমি লেখক ধ্রুবতারা সেন বলছি। বলুন, আপনি কি জানতে চান আমার কাছ থেকে? ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে আবারও জিজ্ঞেস করে উঠল ধ্রুবতারা। হ্যালো, আপনি কি লাইনে আছেন? আপনার নামটা যেন কি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, অসম্পূর্ণা। অসম্পূর্ণা দেবী, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওপাশ থেকে জোরে জোরে পড়া নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিল ধ্রুবতারা। মনে হচ্ছে আপনি লাইনে আছেন অথচ কিছু বলছেন না কেন? বলুন, কি ব্যাপারে জানতে চান? আমি আপনাকে হেল্প করতে পারি। খানিকক্ষণ চুপ থেকে ওপাশ থেকে একরকম হাফ ধরা গলায় মেয়েটি বলে উঠল, আপনি আপনার লেখা এই অসম্পূর্ণ উপন্যাসটিকে দয়া করে আর টেনে নিয়ে যাবেন না। আপনি কিন্তু আপনার সীমারেখা অতিক্রম করে চলেছেন। প্লিজ আর এগোবেন না, এখানেই বন্ধ করে দিন আপনার লেখা। আমি আপনার দুটো পায়ে পড়ছি, দয়া করে এখানে এই উপন্যাসের ইতি টেনে দিন, লেখক ধ্রুবতারা সেন। ধ্রুবতারা শুনতে পাচ্ছিল মেয়েটি নিঃশব্দে কেঁদে চলেছে। প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করে উঠল, কে আপনি? আর কেনই বা আমাকে এই জায়গায় এসে উপন্যাসের ইতি টেনে দিতে বলছেন? মনে হচ্ছে আপনি কাঁদছেন, কিন্তু কেন? এই উপন্যাসের সাথে কি আপনি আপনার জীবনের কোনো মিল খুঁজে পেয়েছেন? ওপাশ থেকে সেই আবারও চাপা একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে আপনি কাঁদছেন। আপনি এভাবে কাঁদছেন কেন? আমাকে পরিষ্কার করে না বললে আমি বুঝবো কি করে আপনি কে আর কেনই বা এভাবে কেঁদে চলেছেন? আমি রিয়া, প্রাক্তন। আজ আমি তোমার থেকে অনেক অনেক দূরে পড়ে রয়েছি। রিয়া? তুমি রিয়া? আমার একমাত্র ভালোবাসা রিয়া তুমি? কান্নায় ভেঙে পড়ে বলে চলল প্রাক্তন।
কোথায় তুমি রিয়া? জানো, আমি কত খুঁজেছি তোমাকে পাগলের মতন। কতগুলো বছর কেটে গেল, প্রায় 1 যুগ, তবু আমি তোমাকে আমার মনের ভেতর থেকে এক মুহূর্তের জন্য হারাইনি। ভুলে যেতে পারিনি আমি তোমাকে। সবার কাছে তুমি মৃত হয়ে থাকলেও আমার কাছে, আমার বিশ্বাসে তুমি মৃত হওনি কোনো দিনও। শুধু মনে হতো তুমি আজও বেঁচে আছো, কোথাও না কোথাও পড়ে রয়েছো তুমি। আমার শেষ নিঃশ্বাসটুকু পড়ার আগে তুমি এসে একদিন আমার কাছে ধরা দেবেই। রিয়া, আজ কতগুলো বছর বাদে তোমার গলার স্বর আবার শুনতে পেলাম, কিন্তু সেই 25 বছরের পড়া মেয়েটির গলার স্বর আজ অনেক পাল্টে গেছে, যেমন আমি পাল্টে গেছি এত বছরে। বলো বলো রিয়া, তুমি কোথায়? কেমন আছো তুমি? প্রাক্তনকে এভাবে কাঁদতে দেখে বাঁধ ভাঙা জলের মতন কান্নায় ভেঙে পড়ল রিয়া। আমি কোনো রকমে বেঁচে আছি প্রাক্তন। তুমি আমার কাছে আসতে চেষ্টা করো না, পারবে না তুমি সহ্য করতে। এই জায়গায় তুমি এসো না প্লিজ, তোমার দুটি পায়ে পড়ি। আমি কোনো পাপের স্পর্শ তোমার গায়ে লাগতে দেব না। পারবে না, পারবে না তুমি এভাবে তোমার রিয়াকে দেখতে। আমি যে একরকম মরে বেঁচে আছি প্রাক্তন। তোমার উপন্যাসের সম্পূর্ণ আজ অসম্পূর্ণ হয়ে বেঁচে রয়েছে, তুমি তাকে আর কোনোদিনই সম্পূর্ণভাবে ফিরে পাবে না। শুধুমাত্র তোমার এই অসম্পূর্ণ উপন্যাসটা রীতি টানবার জন্য আজ আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। আমার হাতে আর সময় নেই, লুকিয়ে কোনো রকমে অন্যের ফোন থেকে তোমায় ফোন করছি, এক্ষুনি কেটে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও রিয়া, ফোনটা কেটো না প্লিজ। শুধু তোমার ঠিকানাটা বলো আমায়, আমি তোমার কাছে যাবই যে করেই হোক। আমার অর্ধমৃত হয়ে পড়ে থাকা ভালোবাসাকে তো আমি ছিনিয়ে আনবই আমার কাছে। এমন কোনো শক্তি নেই তা আটকাতে পারবে। আমার ভালোবাসাকে নতুন জীবন দিয়ে আবারও আমার মনের মতন করে গড়ে তুলবো আমি। তুমি একবার শুধু ঠিকানাটা বলো। রিয়ার বন্ধ ঘরে দরজায় বাইরে থেকে কড়া নাড়ার আওয়াজ হতে থাকলো জোরে জোরে। প্রচণ্ড ভয়ে কেঁপে উঠে কোনো রকমে ঠিকানাটা বলে সাথে সাথে ফোনটা কেটে দিয়ে শেফালি মাসির হাতে ধরিয়ে দিল রিয়া। শেফালি মাসি চটপট ফোনটা হাতে নিয়ে কোমরের শাড়ির আঁচলের সাথে জড়িয়ে গুজে নিয়ে দরজা খুলে ঝাড়ু হাতে ঘর ঝাড় দিয়ে চলল। একটি মেয়ে এসে বলল শেফালি মাসির দিকে চেয়ে, তুমি দরজা বন্ধ করে ঘর ঝাড় দাও তা তো আগে জানতাম না। আর এত কি কথা বলো তোমরা দুজনে? দাঁড়াও, ম্যাডামকে সব বলছি। সে কখন থেকে দরজা বন্ধ করে গুজগুজ করে চলেছ তোমরা? কি নিয়ে এত কথা হচ্ছিল শুনি? শেফালি মাসি তাড়াতাড়ি বলে উঠল চোখ মুছে, আমার ছেলেটা আজ কতদিন ধরে জ্বরে ভুগছে, ডাক্তার দেখিয়েও তেমন ভালো হচ্ছে না। তোমরা তো কেউ আমার দুঃখের কথা শুনতে চাও না। এই দিদি একমাত্র আমার সব দুঃখের কথা শোনে মন দিয়ে, কত সান্ত্বনা দেয় আমাকে, ওষুধ কেনার টাকাও দেয়। তাই তো দরজা বন্ধ করে কেঁদে কেটে এই দিদির সাথে দুটো মনের কথা বলে মনটাকে হালকা করি। মেয়েটি মুখ ভেঙছে বলে চলে গেল, একেবারে দয়ার সাগর তোমার এই দিদি। যাও, যা ইচ্ছে মনের কথা বলে কান্নাকাটি করো তোমরা। মেয়েটি চলে যেতেই রিয়া দুহাতে মাসিকে জড়িয়ে ধরে বলল আস্তে করে, মাসি, তোমার এই উপকার আমি কোনো দিনই ভুলব না। মোবাইলের সাথে সাথে ঠিকানাটা সেভ করে নিয়ে ফোনটা কেটে দিয়েই প্রাক্তন দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে চলল। এতগুলো বছর বাদে আমার রিয়াকে আমি আবার খুঁজে পাবো। রিয়া, তুমি কোথায় কিভাবে পড়ে রয়েছ? যেখানেই থাকো আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবই। চোখের জল মুছে নিজেকে খানিকটা একটু শান্ত করে খালি ঘরটার মধ্যে বসে ভাবতে লাগলো প্রাক্তন। তার অতীতের কথা, যার সাথে সর্বক্ষণ জড়িয়ে ছিল তার একমাত্র ভালোবাসা রিয়া। এই রিয়ার সাথে প্রথম দেখা হয়েছিল তার কলেজ স্ট্রিটের এক বইয়ের দোকানে। দোকানে ঢুকেই দোকানের মালিককে জিজ্ঞাসা করে উঠেছিল প্রাক্তন, দাদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের সে বইটা কি এসেছে? কোন বইটার কথা বলছেন বলুন তো? ওই যে সত্যের আড়ালে, গত 2 সপ্তাহ আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম, বলেছিলেন এই 1 সপ্তাহের মধ্যেই এসে যাবে। না, এখনো এসে পৌঁছয়নি। আপনি তো ফোন করে আসতে পারতেন। আমাদের দোকানের কার্ড তো আপনার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই একবার আর কি। রবিবার দোকানটাতে বেশ ভিড় রয়েছে,
অনেক ছেলে মেয়েরাই এসে নানান ধরনের বই, ম্যাগাজিন এসব দেখে চলেছে, আবার পছন্দ মতন কিনেও নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটি মেয়ে দোকানে ঢুকে জিজ্ঞাসা করে উঠল দোকানের মালিককে, আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের সত্যের আড়ালে লেখা উপন্যাসটা কি খুঁজে পেয়েছেন? দোকানের মালিকের সাথে আরেকজন কর্মচারীও ছিল সেখানে। বলে উঠল, না, এখনো পাওয়া যায়নি খুঁজে সেই উপন্যাসটা। কি ব্যাপার বলুন তো? গত 1 মাস আগে এসে বলে গিয়েছিলাম, বললেন 1 সপ্তাহের মধ্যে এসে যাবে সেই উপন্যাসটা, আর এখন বলছেন খুঁজে পাননি? না পেলে কি করব দিদি, আমরা তো আর বসে নেই, চেষ্টা করছি। রিয়া বিরক্তি প্রকাশ করে উঠল, আপনাদের এত বড় দোকানে সব রকম বই, মোটামুটি সব লেখকদেরই গল্প উপন্যাস নাকি পাওয়া যায়? ধুর, এত দূর থেকে ফোন করে আসলেই হতো। গজগজ করতে করতে রিয়া দোকান থেকে বেরোতে যেতেই তার ফোন বেজে উঠল। দোকানের বাইরে দাঁড়িয়ে মোবাইলে কার সাথে হেসে হেসে কথা বলে চলছিল সে। রিয়াকে এক দেখাতেই তার প্রেমে পড়ে গেল প্রাক্তন। মেয়েটি শুধু দেখতে সুন্দরী নয়, কি সুন্দর ছিপছিপে রোগা পাতলা ফিগার, আর হাসলে তো ভারী মিষ্টি দেখায় তাকে। বেশ স্মার্ট আছে মেয়েটি। কি সুন্দর করে দোকানের মালিককে তাদের এত বড় দোকানের কথার যে কোনো দাম নেই শুনিয়ে দিয়ে গেল। এক পা করে রিয়ার পাশে এসে দাঁড়ালো প্রাক্তন একটা বই হাতে করে। বইটার পাতা উল্টে দেখে চলছিল রিয়ার ফোন থামার অপেক্ষায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বকবকানি আর হাসি থেমে যেতেই প্রাক্তন রিয়ার দিকে চেয়ে জিজ্ঞাসা করে উঠল, আপনিও কি আমার মতন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সত্যের আড়ালে উপন্যাসটি খুঁজে চলছিলেন? ভ্রুকুচকে প্রাক্তনের দিকে তাকিয়ে জবাব দিল সে, আর বলবেন না, মুখে এদের যত বড় বড় কথা। সেই কবে থেকে খুঁজে চলেছি পড়ব বলে উপন্যাসটিকে। তারপরই ফিক করে হেসে বলল, জানেন তো, আমার কিছু কিছু লেখকের বই পড়তে খুব ভালো লাগে। একটা সাসপেন্সের মধ্যে দিয়ে রোম্যান্সটাকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলেন তারা, কিংবা ভালোবাসার অনুভূতিগুলো নানানভাবে চরিত্রগুলোর মধ্যে দিয়ে এত অদ্ভুত সুন্দরভাবে তুলে ধরে, সত্যি অকল্পনীয়। আপনার কোন কোন লেখকের গল্প বেশি ভালো লাগে পড়তে? প্রাক্তন জিজ্ঞাসা করে উঠতেই রিয়া একটু ভেবে বলে, এই ধরুন হুমায়ুন আহমেদ, শঙ্খ ঘোষ, মানিক বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখার্জি, শীর্ষেন্দু মুখার্জি, মহাশ্বেতা দেবী, আর সুনীল গঙ্গোপাধ্যায় তো আছেই। ওরে বাবা, এ তো বিরাট লিস্ট। রিয়ার সাথে সাথে বলে ওঠে, আপনার লিস্টে কারা কারা আছেন শুনি? আপনি যাদের যাদের নাম বলেছেন তারা বেশিরভাগই আমার ফেভারিট, তবে আশুতোষ মুখার্জি আর মহাশ্বেতা দেবীর গল্প আমার এখনো পড়া হয়নি। দুজনে গল্প করতে করতে রাস্তার ফুটপাত ঘেঁষে হেঁটে চলছিল। কথার মাঝে রিয়া জিজ্ঞেস করে উঠল, আপনি কি করেন? আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, মেকানিক্যাল লাইনে আছি। আপনি? রিয়া হাওয়ায় কপালের ওপরে এসে পড়া চুলগুলোকে কানের সাইডে সরাতে সরাতে বলল, আমি সবে কলেজের ফার্স্ট ইয়ারে ঢুকেছি। ইচ্ছে আছে গ্র্যাজুয়েশন শেষ করে সাইকোলজির ওপর মাস্টার্স করার। বাহ, এ তো বেশ ভালো আইডিয়া। সুদর্শন, বেশ হ্যান্ডসাম আছে ছেলেটা। একটু রোমান্টিক ধাঁচের মনে হয়। মনে মনে ভেবে নিয়ে এবং তার সাথে কথার মিল খুঁজে পেয়ে রিয়ারও খুব ভালো লাগতে থাকে। ধীরে ধীরে ওদের মধ্যে গভীর বন্ধুত্ব ও তারপর একে অপরের ভালোবাসায় হাবুডুবু খেতে থাকে। রিয়ার কাছে সব গল্প করে মনকে হালকা করত প্রাক্তন। ছোট থেকে বই পড়ার অভ্যেসও কিছু না কিছু নিয়ে লেখার খুব শখ ছিল তার। যত বড় হতে থাকে লেখার শখ ততই বাড়তে থাকে। স্কুলের ছুটি পড়লেই ভালো ভালো পছন্দ মতো নাম করা লেখকদের বই এনে পড়তে থাকে সে অবসর সময় পড়াশোনার ফাঁকে। প্রাক্তনের ইচ্ছে ছিল বড় হয়ে সে লেখক হবে। আজকের মানুষের সুখ দুঃখ, মনের আনাচে কানাচে যে ব্যথাগুলো জন্ম নিয়ে তাদের শরীর ও মনকে শেষ করে ফেলে, যে অবিশ্বাসের আগুনে পুড়ে ভালোবাসা ছারখার হয়ে যায়, যেই টাকার নেশায় মেতে উঠে মানুষ একদিন তার মনুষ্যত্বটুকু হারিয়ে ফেলে, সেই সব নিয়ে গল্প উপন্যাস লেখার বহুদিনকার শখ ছিল তার। দাদা পড়াশোনাতে খুব ভালো ছিল বলে দাদার জেদেই ডাক্তারি পড়তে বাবা তাকে বিদেশে পাঠিয়েছিল প্রচুর টাকা খরচ করে। তবে বাবা মায়ের অতি আদরের বড় ছেলে বিদেশে গিয়ে পড়াশোনা করে ডাক্তার হলো ঠিকই, কিন্তু নিজের পছন্দ মতো ওদেশের মেয়েকে বিয়ে করে বাবা মায়ের সাথে আর কোনো যোগাযোগই রাখল না সে। কতবার মা ফোন করে তাকে একবার অন্তত দেখা দিয়ে যেতে বলেছিল বউকে নিয়ে, কিন্তু মা বাবার চোখের জলের কোনো দাম দেয়নি সে। ছোট থেকে চরম স্বার্থপর ছিল দাদা। কারো কথা না ভেবে সবার আগে নিজের পছন্দের জিনিসটা কেড়ে নিত সে, নতুবা জিদ ধরে বসে থাকতো আর পছন্দের জিনিসটা চাই।
শুধুমাত্র পড়াশোনায় ভালো ছিল বলে বাবা মা তার আবদার রাখতে বাধ্য হতো। কষ্ট করে হলেও সাধারণ সরকারি চাকরি করে কত টাকাই বা বাবা রোজগার করত। প্রাক্তন যত বড় হচ্ছে, লেখালেখির ওপর বেশি ঝুঁকে পড়ছে দেখে বাবা একদিন বলে উঠেছিল, গল্প উপন্যাস লিখতে তোমার খুব ভালো লাগে আমি জানি, এবং এসব লেখা পাঠিয়ে অনেক ম্যাগাজিনে তুমি নামও কুড়িয়েছ, কিন্তু তা দিয়ে কি আজকের দিনে পেট চলে? আমার ইচ্ছে তুমি ইঞ্জিনিয়ার হও। পড়াশোনায় তো তুমিও খারাপ না। ইঞ্জিনিয়ার হয়ে তো তার পাশাপাশি সময় করে নিয়ে গল্প উপন্যাস লেখাটা চালিয়ে যেতে পারবে। আমি শুধু তোমায় রিকোয়েস্ট করছি এই ব্যাপারে, জোর করব না। প্রাক্তনের মুখ থেকে কথাগুলো শুনে ও প্রাক্তনের লেখা গল্প পড়ে রিয়ার খুব ভালো লেগেছিল। প্রাক্তনকে প্রবল উৎসাহ দিয়ে বলে উঠেছিল, তুমি কিন্তু দারুণ লেখো, এটা স্বীকার করতেই হবে। মানুষের মনের নানান সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলোকে তুমি এত সুন্দর করে ফুটিয়ে তোলো। তুমি গল্প লেখা কোনোদিনই ছাড়বে না। আমি তোমার পাশে আছি। ধরে নাও আমি তোমার গল্পের একজন অন্ধ ভক্ত। এভাবেই কখনো কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক, কখনো মান অভিমান, আবার কখনো প্রবল রোমান্সের মধ্যে দিয়ে একটা একটা করে বছর ঘুরে চলল। প্রাক্তন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার কিছুদিন বাদেই একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরিও পেয়ে গেল। আর রিয়া কলেজের গণ্ডি পেরিয়ে সবে সবে সাইকোলজিতে মাস্টার্স করতে আরম্ভ করলো। প্রাক্তনের বাবা মায়ের অনেক দিনের শখ ছিল কাশ্মীর জায়গাটা দেখার। প্রথম চাকরির মায়নাটা পেয়েই বাবা মায়ের জন্য কাশ্মীর যাওয়ার ট্রেনের টিকিট কাটল প্রাক্তন। 7 দিনের জন্য থাকার খুব ভালো হোটেল, পুরো কাশ্মীরের নানান ভালো ভালো জায়গা ঘুরে দেখার জন্য সেই হোটেলের থ্রুতেই ড্রাইভার সহ গাড়ি ইত্যাদি ব্যবস্থা করে দিল। এত বড় একটা সারপ্রাইজ গিফট পেয়ে সেদিন বাবা মায়ের মুখে যে আনন্দের হাসিটা দেখতে পেয়েছিল প্রাক্তন, তা দেখে সে তার চোখের জল সামলে উঠতে পারেনি আনন্দে। কাশ্মীরে বেড়াতে যাওয়ার আগে একদিন চা খেতে খেতে বাণীভূষণ মহাদেবকে ডেকে বলেছিলেন, মহাদেব, তুই তো এখন কত বড় হয়ে গেছিস রে, কি সুন্দর করে পুরো সংসারটাকে সামলে নিয়ে চলছিস। আমাদের আর চিন্তা কি? এভাবেই সংসারটাকে ধরে বেঁধে রাখিস। কোনোদিনও এই পৃথিবী ছেড়ে আমরা দুজনে চলে গেলে পরে কিরে, পারবি না? 7 সকালে এইসব কথা বলে আমার মাথাটা গরম করে দেবেন না। এইসব কথা মুখে আনাও পাপ। ঈশ্বর তুল্য মানুষদের ভগবান কখনো এত তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে পারেন না। ছোট থেকে মহাদেব বাবা বাণীভূষণ ও মা রত্নাদেবীকে প্রাণ দিয়ে ভালোবাসত ও শ্রদ্ধা করত। কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রচুর ফটো তুলে ছেলের মোবাইলে পোস্ট করে রোজ রাতে ছেলের ও মহাদেবের সাথে স্পিকারে প্রায় 1 ঘন্টা ধরে কথা বলতো প্রাক্তনের বাবা মা। কাশ্মীরের নানান জায়গায় প্রকৃতির কি অসাধারণ রূপ আর তার নানান সৌন্দর্য কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ করে কথা বলে যেত। আবার মহাদেবের কাছ থেকে প্রাক্তন ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা সেই সব খবরাখবর নিত। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। রবিবার সকালে জম্মু থেকে হিমগিরি এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছানোর টাইম অনুযায়ী মহাদেবকে নিয়ে প্রাক্তন হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলো। আর সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খবর এলো হিমগিরি এক্সপ্রেসের সাথে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনের প্রবল ধাক্কায় হিমগিরি এক্সপ্রেসের সামনের দিকের বেশ কয়েকটা বগি ছিন্ন ভিন্ন হয়ে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। বগিগুলো থেকে মানুষজনের উদ্ধারের কাজে নেমে পড়েছে রেল কর্তৃপক্ষরা। মৃত এবং অর্ধমৃতদের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে কয়েক ঘন্টা বাদে। খবরটা পাওয়া মাত্র প্রাক্তন থরথর করে কাঁপতে কাঁপতে ফিট হয়ে প্ল্যাটফর্মে পড়ে গেল। মহাদেব কান্নায় ভেঙে পড়ে কয়েকজন লোক সহ কোনো রকমে প্রাক্তনকে তুলে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালো। আর তারপরে রিয়া দিদিকে ফোন করে সব জানিয়ে পাগলের মতো কান্নাকাটি করতে লাগলো। খবরটা পেয়েই রিয়া সাথে সাথে ছুটে এলো প্রাক্তনের কাছে। অনেকভাবে বোঝাতে লাগলো প্রাক্তনকে যে লিস্ট না বেরোনো পর্যন্ত এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। যদিও প্রথম দিকের কামরাগুলোতেই তার বাবা মা ছিল, তবুও এভাবেও মৃত্যুর হাত থেকে অনেকে বেঁচে উঠতে পারে যদি একমাত্র ভগবান সহায় থাকেন। ঠিক রাত 8টা নাগাদ লিস্ট বার করে টাঙিয়ে দেওয়া হলো। 2টো আলাদা আলাদা লিস্ট নামসহ, একটা মৃত এবং আরেকটা অর্ধমৃত হয়ে যারা যারা পড়ে রয়েছে, আর অর্ধমৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রিয়ার প্রাক্তনকে আঁকড়ে ধরে সারাদিনের সান্ত্বনার বিফলে গেল। মৃতদেহদের তালিকায় প্রাক্তনের মা বাবার নাম লেখা রয়েছে বড় বড় করে। হাউ হাউ করে রিয়াকে জড়িয়ে ধরে পাগলের মতন কেঁদে উঠল প্রাক্তন।
আমার আর কেউ নেই রিয়া, পারলাম না বাবা আর মাকে সুখটুকু ফিরিয়ে দিতে, হেরে গেলাম আমি। মহাদেব প্রাক্তনকে কাছে টেনে নিয়ে বলল কাঁদতে কাঁদতে, আমি তো আছি ছোট বাবু তোমার পাশে, আমি তোমাকে দুহাত দিয়ে আগলে রাখবো। তোমার বাবা মায়ের জায়গাটা আজ থেকে আমি সম্পূর্ণভাবে নিলাম, আর রিয়া দিদি তো আছেই তোমার পাশে সর্বক্ষণ। হঠাৎ করে খুব বেশি রকমের চুপচাপ হয়ে গেল প্রাক্তন। এক গভীর হতাশার মধ্যে ডুবে যেতে লাগলো সে। এত বড় একটা আঘাত সামলাতে না পেরে ধীরে ধীরে ক্রনিক ডিপ্রেশনে ভুগতে লাগলো সে। রিয়া ঝাঁপিয়ে পড়ল তার ভালোবাসাকে বাঁচিয়ে তুলতে। দিবারাত্রি প্রাক্তনের পাশে থেকে তাকে নানাভাবে কাউন্সেলিং করে, তার পছন্দে নানা জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে আর ভালোবাসার গভীরতায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়ে একটু একটু করে প্রাক্তনকে ভালো করে তুলতে লাগলো সে। অন্যদিকে মহাদেব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সময় মতন ওষুধপত্র ও তার সেবা শুশ্রূষা করে প্রাণ দিয়ে যত্ন করে বুকে আগলে ধরে প্রাক্তনকে আবার তার নিজের মধ্যে ফিরিয়ে আনলো। মাস 6 বাদে সম্পূর্ণ সুস্থ হয়ে প্রাক্তন মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে আবারও চাকরিতে জয়েন করলো। এর বছর 2 বাদেই প্রাক্তনকে অফিসের কাজে 1 বছরের জন্য রাশিয়া যেতে হলো। প্রাক্তন যেতে কিছুতেই রাজি হচ্ছিল না প্রথম দিকে, কিন্তু রিয়ার অনুরোধে শেষ পর্যন্ত সে বাধ্য হলো অফিসের কাজে রাশিয়া যেতে। প্রাক্তনকে জড়িয়ে ধরে যাওয়ার আগে কথা দিয়েছিল রিয়া, মাত্র তো 1 বছরের ব্যাপার, তারপরে তুমি ফিরে এলে আমরা দুজনে বিয়ে করব। রাশিয়া পৌঁছে প্রথম কিছুদিন প্রায় রোজই রাতে রিয়ার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেত প্রাক্তন। দূরে থেকে দুজনের মধ্যে ভালোবাসার গভীরতা যেন আরও উপছে পড়তে লাগলো কথার বাঁধনে। বিয়ের পরে তোমাদের মানে তোমার আর তোমার বাবা মায়ের সব দায়িত্ব নেব আমি। তোমার বাবা মায়ের ব্যাপারে কোনো কথা আমি শুনবো না, বুঝতে পেরেছেন রিয়া দেবী? রিয়ার সাথে সাথে বলে ওঠে অভিমানের সুর নিয়ে। বারে, এ আবার কি কথা? তাহলে আমি বা এত খেটে খুঁটে পড়াশোনা করে সাইকোলজি নিয়ে মাস্টার্স করছি কেন? চাকরি করব বলেই তো। তা সেখানে আমার বাবা মায়ের দায়িত্ব কেন তুমি নিতে যাবে শুনি? এমনিতেই টাকা পাঠিয়ে চলেছ আমাকে প্রতি মাসে মাসে আমার পারমিশন না নিয়ে। একবার চাকরিটা পাই সুদে আসলে শোধ করে দেব সব, হিসেব রাখছি, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, আগে পড়াশোনাটা তো কমপ্লিট করো, চাকরি পাও তখন দেখা যাবে। এখনো তুমি নাবালিকা আমার আন্ডারে, তাই আমি যা বলবো তাই মেনে নিতে হবে। ও তাই নাকি? তাহলে তো কোনো নাবালিকাকে তুমি বিয়ে করতে পারো না, তোমাকে তো পুলিশ ধরে হাজতে পুরবে। আমার বিয়ের বয়সটা হোক আগে, তারপর না হয় বিয়ের কথা পারা যাবে। রিয়ার পেছনে লাগা কথাগুলো শুনে নিয়ে প্রাক্তন হাসতে লাগলো। ওহ, তোমার সাথে আর কথাই পারা যাবে না। আচ্ছা বাজে না বকে বিয়েটা কিভাবে কোথায় হবে ভাবছো কিছু? ভাবার জন্যই তো তুমি যথেষ্ট। হাসতে থাকে রিয়া। আচ্ছা অনেক রাত হয়ে গেল, আজকের মতো রাখছি তাহলে। প্রাক্তন বলতে রিয়া বলে উঠল, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আজকের মতন, গুড নাইট। 2 দিন ধরে একটু কাজের চাপে ব্যস্ত থাকায় প্রায় 3 দিন বাদে প্রাক্তন ফোন করে উঠল রিয়াকে। এই 2 দিন একটু কাজের চাপে পড়ে যাওয়াতে তোমাকে ফোন করতে পারিনি বলে মনটা ভীষণ খারাপ লাগছিল জানো তো। হ্যাঁ আমারও। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল, আর তো 8 মাস আছে, সেটাও দেখতে দেখতে কেটে যাবে। রিয়ার কথা শেষ হতে প্রাক্তন বলে উঠল, এই আজ কিন্তু খুব সিরিয়াস কথা বলছি, শোনো মন দিয়ে, উল্টোপাল্টা না বকে। কোনোদিন আনসিরিয়াস কথা বলো তুমি? আমি তো জানি না। বলে যাও, শুনছি মনোযোগ দিয়ে। শোনো, আমি মনে মনে প্ল্যান করেছি, খুব বড় করে ধুমধাম করে আমাদের বিয়েটা হবে। লোকে দেখে যেন বলতে পারে একটা খাঁটি ভালোবাসার বিয়ে দেখলাম অনেকদিন বাদে। আর তারপর তো হানিমুনের প্রোগ্রাম। কোথায় যাব আমরা হানিমুনে তুমিই কিন্তু ঠিক করবে। ওরে বাবা, লেখক ধ্রুবতারা সেন আপনার এই স্বপ্ন আর কল্পনা মাখানো কাব্য আপনি আপনার উপন্যাসে লিখতে থাকুন। আপনার অগণিত রোম্যান্টিক ভক্তদের কাছ থেকে প্রচুর ভোট পেয়ে যাবেন। রিয়া, তোমাকে ছাড়া বাঁচবো না আমি, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। রিয়ার চোখ ভর্তি জল কোনো রকমে বলল, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমোতে যাও, আজ ছাড়ছি, গুড নাইট। সে রাতটাই ছিল ওদের শেষ রাত। সেদিন রাতেই ওদের মধ্যে শেষ কথা হয়েছিল। ওরা কি আর একে অপরকে ফিরে পাবে? রিয়া যে কোথায় হারিয়ে গেল হঠাৎই 4 মাস কাটতে না কাটতেই রিয়ার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছিল না প্রাক্তনের। রিয়ার মোবাইলে পাগলের মতন ফোন করে যেতে লাগলো প্রাক্তন, কিন্তু বারবারই বলছে নট রিচেবল। কি হলো ব্যাপারটা? মহাদেবকে ফোন করে জানলো রিয়ার ব্যাপারে সে কিছুই জানে না। 4 মাস হয়ে গিয়ে 5 মাস হতে চলল, রিয়ার কোনো খবর পায়নি মহাদেব। এর মধ্যে শুধু একদিন এসে রিয়া মহাদেবকে জানিয়েছিল তার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর তার ফোনটাও কোথায় হারিয়ে গেছে, তাই প্রাক্তনের সাথে যোগাযোগ করে উঠতে পারছে না সে। কিছুদিনের মধ্যেই একটা ফোন কিনে যোগাযোগ করবে সে প্রাক্তনের সাথে।
এই নিয়ে ও যেন একদম চিন্তা না করে। এই কথাটা প্রাক্তনকে মহাদেব যেন অবশ্যই জানিয়ে দেয়। এরপর থেকে রিয়ার আর কোনো খোঁজ পায়নি মহাদেব। তবে সেদিন রিয়াকে খুব শুকনো দেখাচ্ছিল, মনে হচ্ছিল সে যেন কোনো কিছু নিয়ে খুব ভেঙে পড়েছে। রিয়ার ব্যাপারে মহাদেবের এই সন্দেহের কথাটা প্রাক্তনকে জানায়নি মহাদেব, তাহলে প্রাক্তন আরো ভেঙে পড়বে সেই ভেবে। আজও রিয়ার সে ফোন কেনা হয়েছে কিনা, বা রিয়া এখন কোথায়, কিভাবে আছে, সেটা শুধু মহাদেব কেন, তার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা তার আত্মীয় স্বজনেরা কেউই জানে না। এভাবে দিনের পর দিন রিয়ার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে 6 মাসের মধ্যেই চাকরিতে রিজাইন দিয়ে কলকাতায় ছুটে আসে প্রাক্তন। রাশিয়া থেকে ফিরে পাগলের মতন রিয়াকে খুঁজে বেরিয়েছে প্রাক্তন, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। তারপর থেকে সবকিছুকে ভুলে যাওয়ার জন্য গল্প উপন্যাস লেখা নিয়ে মেতে উঠল সে, একরকম নেশায় পরিণত করে। হঠাৎই আজ এতগুলো বছর, প্রায় 1 যুগ বাদে রিয়ার গলা শুনে ভীষণ জোরে চমকে উঠেছিল প্রাক্তন। তার গভীর ভালোবাসা আর বিশ্বাস তাহলে এখনো বেঁচে আছে। যেখানে থাকুক রিয়াকে আমার ফিরিয়ে আনতেই হবে আমার কাছে। আজ রাতেই আমি আমার রিয়াকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। মহাদেব তাকে ডেকে প্রাক্তন জড়িয়ে ধরল। রিয়ার সাথে ফোনে আজ যা যা কথা হয়েছিল সব বলল কাঁদতে কাঁদতে। মহাদেব কান্নায় ভেঙে পড়ল, প্রাক্তনকে তার বুকে চেপে ধরে, ছোট দাদা বাবু, তুমি যাও, তোমার রিয়াকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। ভগবানের অশেষ কৃপা, তুমি তার ঠিকানা পেয়েছ। আমি রিয়া দিদির আসার অপেক্ষায় থাকব। শেফালি মাসি ঘর ছেড়ে বেরিয়ে যেতেই রিয়া দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়ল। ফোপাতে লাগলো সে, মনে মনে তার অতীতের কথা ভেসে উঠতে লাগলো। আজ থেকে প্রায় 25 বছর আগে প্রাক্তন রাশিয়া যাওয়ার 4 মাসের মধ্যেই তার পরিবারে এক ভয়ঙ্কর ঝড় নেমে এলো। রিয়ারা 1 ভাই 1 বোন ছিল। বছরখানেক ধরে দাদা হঠাৎ করে নতুন এক চাকরি পেয়ে রাতারাতি প্রচুর টাকা রোজগার করতে শুরু করলো। দাদার হঠাৎ করে এই পরিবর্তন দেখে রিয়ার মনে সন্দেহ জমতে শুরু করলো। একদিন দাদাকে জিজ্ঞাসাই করে বসলো, এত তাড়াতাড়ি চাকরিতে ঢুকতে না ঢুকতেই এত টাকা রোজগার করছিস, আমার ঠিক ভালো ঠেকছে না রে। দাদা উত্তরে বলল, এত বড় কোম্পানি, তাছাড়া আমিও কাজকর্মে ভালো, তাই রোজগারপাতিও বেশি করছি। কেন, তোর হিংসে হচ্ছে? পাশ থেকে দাদার বউ অনামিকা বৌদি বলে উঠল ঠেস মেরে, তা হবে না, ও নিজে 1 পয়সাও রোজগার করে নাকি? ওই প্রাক্তন বলে একটা বড় চাকরি করা ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে তার থেকে হাত পেতে টাকা নিচ্ছে। এটাকে একরকম ভিক্ষে করা বলে। হ্যাঁ বৌদি, তুমি কিন্তু কথার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। একদিন বুঝবে, যেদিন মাথার ওপর বিপদ ঘনিয়ে আসবে। এটা আমি বলে দিয়ে গেলাম। চিৎকার করে উঠে কথাটা বলেই রাগে হনহন করে সেখান থেকে চলে গিয়েছিল রিয়া। বৌদির কথাগুলো সেদিন নিতে পারেনি রিয়া। দাদার 2 দিনের রোজগারে নিজেকে সে একেবারে রাজরানী ভাবছিল। দামি দামি গয়না, শাড়ি, সাজগোজের জিনিস আরো কত কি শুধু কিনেই চলেছে। ওদিকে সংসারে গুনে গুনে টাকা দিয়ে যেত সে আগের মতনই। বাবা রিটায়ার হওয়ার পর থেকে তো বাবার পেনশনের টাকা দিয়েই সংসারটা কোনো রকমে চলতো। দাদার নতুন চাকরিতে রোজগার বাড়তে না বাড়তেই দাদার ছেলে বুবাইকে পয়সাওয়ালা স্কুলে ভর্তি করে দেয় ওরা। সংসারের হাড়িও আলাদা করে নেয়, কারণ এতগুলো লোকের পেট চালাতে গেলে তো তাদের নাকি আর পয়সা কিছুই জমবে না। 2 দিন বাদে একটা গাড়িও কিনে নিয়ে দাদা প্রায় ছেলে বউকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। আগে দাদা এরকম ছিল না, মাত্র 4 বছরের বড় সে রিয়ার থেকে। বাবা মায়ের মনের মধ্যেও ছেলের এত বড় পরিবর্তন দেখে সন্দেহ জেগে ওঠে। এর কিছুদিন বাদে হঠাৎই পুলিশের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়, আর তারপরই স্মাগলিং ও নানান চোরা কারবারির কাজে অভিযুক্ত রাজীব দত্তকে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে জেলে নিয়ে যায়। তারা ভিড় করে থাকা পাড়া প্রতিবেশী সকলেরই চোখের সামনে দিয়ে। বাবা এই দৃশ্য দেখে সেদিন রাতেই হার্ট অ্যাটাকে করে মারা যান। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে প্রচণ্ড শোকে। কি করবে কিছু ভেবে না পেয়ে নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে সারাটা দিন ধরে টিউশনি করতে লাগলো রিয়া। ভাগ্যি সেই সময় প্রাক্তন নেই, থাকলে কি চোখে দেখতো সে রিয়ার পরিবারকে। এরপর থেকে প্রাক্তনের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল সে। প্রাক্তনের পাঠানো চেক, টাকার অঙ্ক প্রাক্তনের কাছে ফেরত চলে যেত, কারণ রিয়া তার ব্যাংকের পুরনো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলেছিল, যেটা প্রাক্তন আর জানে না। প্রাক্তনের কাছ থেকে পাঠানো এতদিন ধরে আসা টাকা ও জমা পড়া তার পুরনো অ্যাকাউন্টে যা পড়েছিল সব টাকা তুলে নিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে মহাদেবের হাতে গিয়ে দিয়ে এসেছিল সে তার বাবার মৃত্যুর খবরটা জানিয়ে। মহাদেব অবাক হয়ে প্রশ্ন করাতে মিথ্যে বলতে বাধ্য হয়েছিল রিয়া।
আমার পুরনো অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা কে কিভাবে তুলে নিয়েছিল জানি না, তাই ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলবো, তার আগে এই সব টাকাগুলো সব তোমার কাছে রেখে গেলাম। তুমি তোমার নিজের অ্যাকাউন্টে আপাতত ভরে রাখো, পরে প্রাক্তন এলে সব কিছু ঠিকমতো ফয়সালা করে দেবে। আর আমার মোবাইলটাও চুরি হয়ে গেছে, আরেকটা নতুন মোবাইল কিনবো, তারপর প্রাক্তনের সাথে যোগাযোগ করব। তুমি প্রাক্তনকে বলো আমি খুব ভালো আছি, ওকে একদম আমাকে নিয়ে চিন্তা করতে না। ও যেন নিজের খেয়াল রাখে, সময় মতন খাওয়া দাওয়া করে। কথাগুলো বলে চলে গিয়েছিল রিয়া মহাদেবদাকে প্রণাম করে। 7 বছরের ছোট ছেলে বুবাইকে নতুন স্কুল ছাড়িয়ে নিয়ে আবার পুরনো ছোটখাটো স্কুলে ভর্তি করলো বৌদি। বুবাইয়ের মুখটা দেখে খুব কষ্ট হচ্ছিল রিয়ার। রোজই তো সে নতুন স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করত। এতটুকু বাচ্চা আজ তার বাবা মায়ের চোর জোচ্চুরির শিকার। মাস্টার্সটা কমপ্লিট করা হলো না রিয়ার। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে যেটুকু টাকা রোজগার করত, আর বাবার জায়গায় মায়ের সামান্য পেনশনের টাকায় সংসারটাকে কোনো রকমের টেনে নিয়ে চলছিল রিয়া। মায়ের ভালো করে চিকিৎসাও হচ্ছিল না। কটা টিউশনি করে কি এতগুলো লোকের পেট চলে? বাবা খুব বড় চাকরি করতেন। কিছুদিন আগে পর্যন্ত রিয়াদের অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু বাবা রিটায়ারের পর থেকেই আর দাদার বিয়ের পর সংসারের খরচও অনেক বেড়ে যেতে লাগলো। দাদা তো সেরকম রোজগারপাতিও করতো না। বাবা রিটায়ার হওয়ার পর পেনশনের টাকা দিয়েই সংসারটা কোনো রকমে চলতো। বাবা মাও দাদার এতটা পরিবর্তন দেখে সন্দেহ করতে শুরু করে দিয়েছিল। এর কিছুদিন বাদে হঠাৎই পুলিশের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়, আর তারপরই স্মাগলিং ও নানান চোরা কারবারির কাজে অভিযুক্ত রাজীব দত্তকে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে জেলে নিয়ে যায়। পড়াশোনাটাও মনোযোগ দিয়ে করেনি দাদা। কোনো রকমের ডিপ্লোমা করে কলকাতার কর্পোরেশনের অফিসে কাজ করত সে। তারপর প্রেম করে এমন এক মেয়েকে ঘরে এনে তুলল, যার না আছে রূপ, না আছে কোনো যোগ্যতা, আর না আছে তার বাপের বাড়ির দিকে লোকজনদের ভদ্রতা, বিনয়ী ব্যবহার। টাকার জোরও যদি থাকতো তাহলে বৌদি এভাবে দাদাকে টাকার পেছনে ছুটতে বাধ্য করতো না। দিনরাত শুধু লোকের সাথে তুলনা করে দাদাকে উঠতে বসতে কথা শোনাতো। আর এই বৌদির চাপে পড়েই দাদা উল্টোপাল্টা কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জেলের ভেতরে গিয়ে ঢুকলো। কতদিন জেলে পড়ে পচবে সে কে জানে। পাড়ায় এত মান সম্মান ছিল আমাদের, বাবা এত সৎ দয়ালু প্রকৃতির ছিল, লোকে কত ভালোবাসতো, সম্মান করত বাবাকে। আর সেই বাবা তার নিজের ছেলেকে অপকর্মের জন্য পুলিশ এসে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে এই পৃথিবী ছেড়ে চলে গেল। অঝরে কেঁদে চলল রিয়া, পুরনো কথাগুলো মনে পড়তেই। মা এখন কেমন আছে? বেঁচে আছে কিনা তাও তো জানি না। হয়তো বৌদি মাকেও মেরে ফেলেছে। তার পক্ষে সবই সম্ভব। আমাকে যদি সে এইভাবে ভুলিয়ে মিথ্যে বলে নরকে এনে ফেলতে পারে, হে ভগবান, আমাকে তুমি আর বাঁচিয়ে রেখেছ কেন? কেন প্রাক্তনকে কেন ভালোবাসতে গেলাম? কি অপরাধ করেছিল সে? কেন আমাকে ভালোবাসতে গেল সে? আমার সমস্ত অঙ্গ আজ পাপে ভরে গেছে, সারা শরীরে শুধু মারাত্মক ছোবল, আঁচড়ানো আর খামচানোর ক্ষত। কত কত মলম লাগাবো তার উপর। নরখাদকদের ভোগের বস্তু হয়ে পড়ে রয়েছি আমি। অসার একখানা শরীর নিয়ে, আর সেই টাকা চলে যাচ্ছে আজ বৌদির অ্যাকাউন্টে। তার থেকে যে সামান্য টাকা আমার হাতে আসে আমি তা ছুঁয়েও দেখি না। বিশ্বাস করো প্রাক্তন, ওই টাকা প্রতি সপ্তাহে খামে করে এনে কে যেন আমার ঘরে ড্রেসিং টেবিলের ওপর রেখে দিয়ে চলে যায়, আর শেফালির মায়ে সে টাকা শুদ্ধ সেই খামটা নিয়ে যায়। আমি অনুমতি দিয়েই রেখেছি তাকে। ওই টাকা আমি ছোবো না কোনোদিনও। রিয়ার কান্নার আওয়াজ এই বন্ধ ঘরের চারিদিকে হাহাকার করে চলেছে। অনেক কান্নাকাটির পর চোখের জল তার শুকিয়ে উঠেছে। উঠে বসে ঘর সংলগ্ন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে মুছে নিল সে। মনে পড়ে গেল তার শেফালি মাসির এত বড় একটা উপকারের কথা। প্রায় কেঁদে কেটে দুঃখ করে বলে মাসি তার নিজের জীবনের অতি দুঃখের কথা। তার স্বামী সিমেন্ট বালি এসব দিয়ে বাড়ি তৈরির ব্যাপারে মিস্ত্রির কাজ করত, আর মোটামুটি ভালোই চলে যেত ওদের। হঠাৎই স্বামীর ক্যান্সার ধরা পড়ে কয়েক মাসের মধ্যে চলে গেল। আর তার 1 বছরের মাথায় তার 14 বছরের মেয়েটা স্কুল থেকে ফেরার পথে 3-3টে অসুরের দ্বারা রেপ হয়ে শেষ পর্যন্ত ট্রেনের তলায় গিয়ে মাথা দিল। আমার তখন ছেলেটার বয়স মাত্র 4। ওই ছেলেটার মুখের দিকে চেয়ে এখনো বেঁচে রয়েছি গো দিদি। আর এই ছেলেকে বাঁচিয়ে বড় করে তোলার জন্য এই নরকখানায় জেনে শুনে কাজ নিয়েছি। ছেলেটাকে খাইয়ে পড়িয়ে একটু ভালো করে মানুষ করতে পারবো ভেবে। তাই তোমার কষ্ট
আর এভাবে কান্নাকাটি দেখলে আমার বুকের ভেতরটা ফেটে যায়। মনে মনে ঠিক করেছি যে করেই হোক তোমাকে আমি এই নরক থেকে উদ্ধার করবই, তাতে আমার যা হয় হোক। নিজের মেয়েটাকে তো আর বাঁচাতে পারলাম না, তুমি আমার মেয়েরই মতো, তোমাকে আমি আর কষ্ট পেতে দেব না, এই ঈশ্বরের নামে শপথ করে বলছি গো। শেফালি মাসিকে ভালোবেসে ফেলেছিল রিয়া নিজের একান্ত আপনজন ভেবে। মনে মনে ভাবতে লাগলো, ওই গরিব খেটে খাওয়া মানুষটা যদি সামান্য টাকা পেয়ে সুখী হতে পারে, তার ছোট্ট ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারে, আমি তাতেই সবচাইতে খুশি হব। ও আবারও রাত ঘনিয়ে আসতে চলেছে, আবারও তো সেজে গুজে বসতে হবে। সন্ধে ঘনিয়ে আসছে ধীরে ধীরে। ঘরে ঘরে মেয়েগুলো ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে সাজগোজ করতে শুরু করে দিয়েছে। গত 10টা বছর ধরে একটানা রিয়া এখানে পড়ে রয়েছে। তীব্র অনিচ্ছা সত্ত্বেও রাতের পর রাত একটা অসার শরীরকে ভোগের বস্তু বানিয়ে নিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করে বছরের পর বছর আজ সে 35 বছরে পা দিল। 25 বছর বয়স শেষ হতে না হতেই মাসের ঠিক এই দিনটিতেই সে বৌদির সাথে এখানে এসে উঠেছিল। সেদিন যদি বৌদির কথা না শুনে, বৌদিকে এতখানি বিশ্বাস করে এখানে না আসতাম, তাহলে আমাকে আজ এই দিনগুলো দেখতে হতো না, এতখানি নরক যন্ত্রণা পেতে হতো না। দাদা জেলে যাওয়ার পর থেকে বৌদিকে দেখে মনে হচ্ছিল বৌদি অনেকখানি পাল্টে গেছে। বাড়ির সব কাজ একা হাতে সামলে চলতো, আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করে চলতে লাগলো। তাছাড়া নিজের ছেলেকে দেখাশোনা করা থেকে বাড়ির সকলের জন্য রান্নাবান্না করা, সব কিছু করে যেতে লাগলো সে মুখ বুঝে। যে বৌদিকে আগে কোনো কাজে ডেকে ডেকে সাড়া মিলত না, সেই বৌদি দিন দিনই কেমন মনমরা হয়ে চুপচাপ মুখ বুঝে কাজ করে যেত সংসারের। আমি সময় করে সাহায্য করতে গেলে বলতো, তুমি কত কষ্ট করে টাকা রোজগার করে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছ, আমার বুবাইকে তুমি কত ভালোবাসো, আর আমি দেখো কত খারাপ মনের মেয়ে। তোমাকে ভুল বুঝে একসময় কত কথা শুনিয়েছি, আমার জন্যই তোমার দাদা জেলে গেল আমাদেরকে ভালো রাখতে গিয়ে, আর ওদিকে ভগবান তুল্য শ্বশুরকেও হারালাম, আমার জন্যই সংসারের আজ এই হাল হয়েছে। আমি কত খারাপ টাকার লোভে তোমার দাদাকেও হারালাম, সংসারটাকে যেভাবে ভেঙে দিলাম সেটা আজ বুঝতে পারছি, পারলে আমায় তুমি ক্ষমা করো বোন। প্রায় কাঁদতে কাঁদতে আমার হাত দুটো চেপে ধরে যখন এইসব কথাগুলো বলতো তখন খুব কষ্ট হতো, আবার ভালো লাগতো এটা ভেবে যে যাক, বৌদি এতদিনে নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। একদিন আমার কাছে এসে ছলছল চোখে চেয়ে বলল, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, বাড়ির সব কাজকর্ম সেরে যদি অন্য লোকের বাড়িতে রান্নার কাজ করি তাহলে আরও দুটো পয়সা আসে সংসারে, মায়ের তো ওষুধের খরচাপাতিও আছে, তুমি একার কত দিক সামলাবে সারাদিন ধরে টিউশনি করে। কথাটা শুনে চোখ ফেটে জল এসেছিল সেদিন। বৌদিকে জড়িয়ে ধরে বললাম, তুমি এতখানি পাল্টে যাবে ভাবিনি বৌদি, কিন্তু তুমি এ বাড়ির বউ, পরের বাড়ি গিয়ে রান্না করে টাকা রোজগার করবে এ কথা মুখেও এনো না, আর আমরা এখনো রাস্তায় পড়িনি, সব ঠিক হয়ে যাবে পরে। এর কিছুদিন বাদে বৌদি একদিন আমার কাছে ছুটে এলো হাঁপাতে হাঁপাতে, সাংঘাতিক আনন্দে উত্তেজিত হয়ে বলল, রিয়া জানো তো, আজ বাজারের দিকে যাওয়ার সময় কতগুলো মেয়ে এই তোমাদের বয়সী বা তার থেকে কিছু বড় হবে বলা বলি করছিল, ওই কালীঘাট এলাকায় ভেতরের দিকে কোথায় যেন একটা বেশ বড় হোটেল খুলেছে, গেস্ট হাউসের মতন, আর সেখানে অ্যাডভার্টাইজ করেছে ইন্টারভিউর মাধ্যমে মহিলা সুপারভাইজার নেওয়ার ব্যাপারে। শুধুমাত্র হোটেলে আসা লোকজনদের ওয়েলকাম করা এবং সুপারভাইজ করার জন্য একজন সুন্দরী, শিক্ষিতা আর বাংলা, ইংরেজি, হিন্দি জানা স্মার্ট মেয়ে, বয়স ওই 25-26-এর মধ্যে হতে হবে বিজ্ঞাপন লিখেছে। বছরে 1 কোটি টাকা মাইনে এবং কাজ অনুযায়ী সেটা প্রতি বছর বেড়ে চলবে, খুব শীঘ্রই যোগাযোগ করতে লিখেছে। ওরা বলা বলি করছিল যোগাযোগ করার আজকেই নাকি লাস্ট ডেট, আগামীকাল সকাল ঠিক 10:30 থেকে 11:30 পর্যন্ত ইন্টারভিউ চলবে। রিয়া চমকালো, তুমি এরকম লেখা বিজ্ঞাপনের খবর কোত্থেকে পেলে? নিজের চোখে দেখেছো নাকি শুধুই শুনেছো কানে? রিয়া জিজ্ঞাসা করে উঠতে অনামিকা বলল, আরে বাবা, আজ বাজারে যাওয়ার সময় রাস্তার একধারে কয়েকটি মেয়ে গোল হয়ে দাঁড়িয়ে কি যেন বলা বলি করছিল, সেখানে একটি মেয়ে জোরে জোরে পেপার দেখে কি যেন পড়ে চলছিল, আর সবাই শুনছিল মনোযোগ দিয়ে, তাই আমিও হঠাৎ করে সেখানে দাঁড়িয়ে পড়ে সবটা শুনতে লাগলাম। মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, হোটেলের নামটা কি গো? ঠিকানা জানিয়েছে কোনো? মেয়েটি হেসে আমার দিকে চেয়ে বলল, ওরে বাস, টাকার কথা শুনে তুমি দাঁড়িয়ে পড়লে নাকি? আরেকজন হাসতে হাসতে বলল, কেন তুমিও নাম দেবে নাকি গো এই বয়সে? আমি ওসব কথা গায়ে না মেখে বলে উঠলাম, না না, আমার সুন্দরী ননদের কথা ভেবে জিজ্ঞাসা করছি, যা যা বিজ্ঞাপন চাইছে
একেবারে হুবহু সেটা আমার ননদের সাথে মিলে গেছে, তাই জানতে চাইছি। ও আচ্ছা, বাবা, একেবারে হুবহু মিলে গেছে। তাহলে আর কি, যাও দেখো, ইন্টারভিউ দিয়ে তোমার ননদই হয়তো চাকরিটা পেয়ে যাবে এক চান্সে। মেয়েটার কথায় সবকটা মেয়ে হাহা করে হেসে ফেটে পড়ল একেবারে। এত রাগ হচ্ছিল আমার ওদের কথাগুলো শুনে। শুধুমাত্র তোমার কথাগুলো ভেবে সব অপমান সহ্য করে করুণ মুখ নিয়ে আবারও জিজ্ঞাসা করে উঠলাম, একটু বলো না গো, হোটেলের নামটা কি আর কিভাবে যেতে হবে সেখানে? ওদের মধ্যে একটি মেয়ে দয়াপরবশ হয়ে বলল আমাকে, হোটেলের নাম স্বাগতম। তারপরই পেপারে বিজ্ঞাপনের লেখাটা আমার সামনে এনে দেখালো। দেখলাম ওপরে বড় বড় করে হোটেলের নাম লেখা বিজ্ঞাপনটা। মেয়েটি আমাকে কিভাবে যেতে হবে সেই যাওয়ার রাস্তাটা বুঝিয়ে বলে দিল। ওই একটি মেয়েকেই দেখলাম ওদের মধ্যে সবচাইতে ভালো, বেশ বুঝিয়ে বলল আমাকে কিভাবে যেতে হবে। কালীঘাট মন্দিরে ঠিক রাস্তার পাশ দিয়ে একটু ভেতরের দিকে এগিয়ে গেলেই একেবারে রাস্তার ওপরে ওই হোটেলটা। আমি হেসে মেয়েটিকে জোর হাত করে থ্যাংক ইউ জানালাম। ওরা ওখানে সবাই বলাবলি করছিল, ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আজকের মধ্যেই, আজকেই লাস্ট ডেট। যদি কোনো রকমে চাকরিটা পাওয়া যায়, চেষ্টা তো করা যেতেই পারে, কেউ কেউ বলে উঠল। ইস রিয়া, তোমায় কি বলবো, মেয়েগুলো যদি একটাও দেখতে তেমন সুন্দরী হতো। তারা আবার বলাবলি করছিল ওরা অত ভালো ইংরেজিও বলতে পারে না, অনেকের বয়স আবার 30-এর কাছাকাছি প্রায়, ভয় পাচ্ছে ওরা তাই ইন্টারভিউ দিতে যেতে। এইসব শুনে আমি তখন তড়িঘড়ি করে ছুটে এলাম তোমার কাছে। একেবারে যেরকম মেয়ে ইন্টারভিউর জন্য চেয়েছে, যেরকম বিজ্ঞাপন দিয়েছে, সেই ব্যাপারে একদম পারফেক্ট তুমি। তুমি চাকরিটা পাবেই ইন্টারভিউ দিলে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধুমাত্র টাকার কথা ভেবে বলছি না কো, এত বড় পজিশন, এত বড় সম্মানের চাকরি পেলে দেখবে তোমার প্রাক্তনও কত খুশি হবে। তাছাড়া তোমার সাইকোলজিতে মাস্টার্সটাও কমপ্লিট করতে পারবে তুমি চাকরি করার সাথে সাথে, আর মাকেও বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে পারবো আমরা। এতদিনে ভগবান হয়তো মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। তোমার দাদাও আর কমাস বাদে ছাড়া পেয়ে যাবে। তারপর ওকে একটা যে করেই হোক ভালো চাকরি খুঁজে নিতেই হবে, তাতে টাকা পয়সা যতই কম পাক না কেন, পাপের প্রায়শ্চিত্ত তো আমাদের করতেই হবে। শেষের কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল বৌদির। তুমি চাকরিটা পেলেই আমি মা কালীর মন্দিরে গিয়ে সবার আগে পুজো দিয়ে আসব। বৌদির মুখে এতটা আনন্দ আর খুশি দেখে রিয়া জিজ্ঞাসা করে উঠেছিল, দেখি ঠিকানাটা আছে তোমার কাছে? রিয়া জানতে চাইতেই অনামিকা তার হ্যান্ডব্যাগ খুলে ছোট্ট একটা চিরকুটে হোটেলের নাম সহ লেখা ফোন নাম্বারটা ধরিয়ে দিয়ে বলল, তুমি এই ফোন নাম্বারে ফোন করলেই সব জানতে পারবে। তাই আর রাস্তার নাম আর ঠিকানাটা লিখে আনিনি। তাছাড়া মেয়েটা তো পরিষ্কার করে বুঝিয়ে দিল কিভাবে যেতে হবে, তাও তুমি ফোনে অ্যাপয়েন্টমেন্ট করার সময় একবার ভালো করে জেনে নাও। কাল কিন্তু ইন্টারভিউয়ের লাস্ট ডেট, নাও আর দেরি করো না এক মুহূর্ত। চটপট এখনই কল করে অ্যাপয়েন্টমেন্টটা সেরে নাও আগে। বৌদির মুখ থেকে সবকিছু শুনে নিয়ে কেমন একটু সন্দেহ হচ্ছিল রিয়ার মনে। এত বড় একটা হোটেল খুলেছে, তবে কালীঘাটের এত ভেতরের দিকে কেন? অবশ্য এখন তো রাস্তার ওপর খালি বড় জমি পাওয়াও মুশকিল। মনে মনে ভাবলাম, আহারে, বৌদি আমার জন্য কত কষ্ট করছে। দুটো পয়সা সম্মানের সাথে রোজগার করে যাতে বাড়ির সবার সব কষ্ট দূর করতে পারি, বৌদি যে আমার কথা ভেবে এতখানি করবে ভাবতে পারছিলাম না। আর কিছু না ভেবে ফোন নাম্বার দেখে চটপট কল করে আগামীকালের অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিলাম আর ঠিকানাটাও জেনে নিলাম। 10:45-এ আমার ইন্টারভিউ। বেশ টিপটপ সেজেগুজে বৌদির সাথে একটা ট্যাক্সি নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। কিন্তু সেখানে কোনো বড় হোটেল বা বিল্ডিং দেখতে পেলাম না। একটা বড় সড়ো পুরনো ধাঁচের বাড়ি দেখিয়ে বৌদি বলল, এখানেই তো বলেছিল, এটা মনে হয় ওদের অফিস হবে, এখানে হয়তো ইন্টারভিউ নেবে শুধু, তাই তো লেখা ছিল। ওই যে বাড়িটার বাইরে দরজার সামনে একটা লোক বসে আছে ইউনিফর্ম পরা, ওকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। একজন গেটকিপার বসে রয়েছে একটা চেয়ারে, তাকে জিজ্ঞাসা করতে লোকটি বলল, এটা স্বাগতম হোটেলের লোক নেওয়ার ব্যাপারে, ইন্টারভিউ দেওয়ার অফিস, এখানে ইন্টারভিউ হবে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো? বৌদি ঘাড় নেড়ে বলল সাথে সাথে, হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আচ্ছা, স্বাগতম হোটেলটা কোন দিকে? আমি জিজ্ঞাসা করে উঠতেই লোকটি বলে উঠল, এই রাস্তা ধরে সোজা গিয়ে বাদিকে যাবেন, তারপর আরেকটু ডান দিকে ঘুরলে রাস্তার ওপরে বিশাল বড় বিল্ডিং স্বাগতম লেখা হোটেলটা দেখতে পাবেন। সাথে সাথে বৌদি বলে উঠেছিল আমাকে, রিয়া, এখন তো একেবারে ইন্টারভিউর টাইম হয়ে এসেছে, ফেরার পথে একেবারে দেখে যাব হোটেলটাকে। ঠিক আছে।
বৌদির সাথে রিয়াও ভেতরে ঢুকলো। ভেতরে এয়ার কন্ডিশন চলছে, কয়েকটা চেয়ার পাতা, বিভিন্ন জায়গায় কোনায় কোনায় আর্টিফিশিয়াল ফুল টুল দিয়ে সাজানো। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আর কাউকে অপেক্ষা করতে দেখতে পাওয়া যাচ্ছিল না। বৌদিকে জিজ্ঞাসা করতেই বৌদি বলল, একজনের বোধহয় এক এক রকম টাইম, দেখা যাক কি হয়। ঠাকুরকে ডাকি তুমি যেন চাকরিটা পেয়ে যাও। বুকের ভেতরটায় কেমন যেন একটা ভয় ভয় করছিল। একটু বাদেই সামনের অফিস ঘর থেকে একটা লোক বেরিয়ে এসে আমার নাম ধরে ডাকলো, রিয়া দত্ত। বৌদি হেসে বলল, বেস্ট অফ লাক, আমি এখানে বসে তোমার জন্য অপেক্ষা করছি। রুদুরু বুকে ভেতরে ঢুকে দেখলাম একজন মাঝবয়সী মহিলা বসে আছেন চেয়ারে। মাঝখানে টেবিলটার উল্টো দিকে চেয়ারটা দেখিয়ে মহিলাটি আমায় বসতে বললেন। প্রথমে জিজ্ঞাসা করে উঠলেন, তুমি পড়াশোনা কতদূর করেছো? আমি গ্র্যাজুয়েশন শেষ করে সাইকোলজিতে মাস্টার্স করব বলে ঠিক করেছি। তুমি ভালো ইংরেজি বলতে পারো তো? হ্যাঁ, তা পারি মোটামুটি। মহিলাটি হেসে বলল, আসলে আমাদের হোটেলে বাংলা, হিন্দি, ইংরেজি এই 3 ধরনের ভাষার কাস্টমাররা সব আসে, তাই জিজ্ঞাসা করছি তোমাকে। রিয়া একটু আড়ষ্ট ভাব দেখিয়ে বলল, হিন্দিটা আমি খুব একটা ভালো বলতে পারি না, তবে কাজ চালানোর মতনই বলতে পারি। ব্যাস ব্যাস, তাতেই হবে। তারপরে মহিলাটি জিজ্ঞাসা করে উঠলেন, তুমি এই কাজ করতে পারবে তো? আমি আস্তে করে ঘাড় নেড়ে আবারও জিজ্ঞাসা করে উঠলাম, ঠিক কি কি করতে হবে যদি একটু বুঝিয়ে বলেন। মহিলাটি চশমার ফাঁক দিয়ে আমার দিকে চেয়ে বললেন, কাস্টমারদের খুশি করা। তুমি যত ওদের খুশি করতে পারবে ততই তোমার প্রমোশন বাড়বে। এখানে আমাদের কাস্টমাররাই আসল। তোমাকে আমাদের পছন্দ হয়েছে, তুমি এই ফর্মটাতে একটা সাইন করে দাও। রিয়া ফর্মটা কাছে টেনে নিয়ে পড়তে গিয়ে এত ছোট লেখা যে সে ভালো করে কিছুই বুঝে উঠতে পারছিল না, তবুও ফর্মে সাইন করে দিল। তারপরই উঠে দাঁড়িয়ে জোর হাত করে নমস্কার জানিয়ে বলল, আচ্ছা তবে আসি আজকে। কবে থেকে কাজ শুরু করতে হবে? আর টাইমিংসের ব্যাপারটা, মানে রোজ কখন কটা নাগাদ আসতে হবে আর যেতে হবে? এ কি, তুমি উঠে দাঁড়ালে কেন? আর আজ থেকে এখানেই থাকবে তুমি? এটাই তোমার বাড়ি মনে করে? এখানে খাওয়া দাওয়া ঘুমের কোনো অসুবিধা হবে না। তুমি একটা ঘরে থাকবে, তোমার মতন আরো অনেক মেয়েরা আছে এখানে থাকে। বিশাল জোরে চমকে উঠে চিৎকার করে উঠল রিয়া, কি, আমি এখানে থাকবো? কিন্তু কেন? আমার তো বাড়ি আছে। কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাথে সাথে মহিলাটি টেবিলের ওপর রাখা বেলটা টিপল। বেশ কয়েকটা সাজগোজ করা মেয়ে সেই ঘরে এসে ঢুকলো। রিয়ার হাত চেপে ধরে বলল, এত ভয়ের কি আছে? এই রাত্রিবেলা সেজে গুজে পুরুষ মানুষদের একটু সন্তুষ্ট করে দেবে নিজের ঘরে নিয়ে গিয়ে, ব্যাস তারপরে তো তোমার কাজ শেষ। বৌদি, জোরে ডেকে উঠে ওদের হাত ছিটকে বাইরে বেরিয়ে এলো রিয়া। কিন্তু কোথায় বৌদি? তাকে তো দেখতে পাচ্ছে না সে। মহিলাটি হেসে বলল, তার কান্নায় ফেটে পড়া মুখের দিকে চেয়ে, বৌদিকে আর ডেকে লাভ নেই তো। তোমার এই বৌদি তো আমাদের সাথে ডিল করে গেছে তোমাকে দিয়ে যাওয়ার ব্যাপারে। এর 50% উনি পাবেন, আর বাকি 50% তুমি পাবে হিসেব মতো প্রত্যেক সপ্তাহে। উনি তো কখন চলে গেছেন, আর কোনোদিনই এখানে আসবেন না। রিয়ার হাত থেকে জোর করে মোবাইলটা কেড়ে নিলেন তিনি। আর তারপর কান্নায় ভেঙে পড়া রিয়াকে অন্য মেয়েরা জোর করে ওর ঘরে নিয়ে গিয়ে ওর ঘরের সবকিছু দেখিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে টেনে নিয়ে চলে গেল। পুরনো কথাগুলো মনে পড়তেই রিয়া আবারও অঝরে কেঁদে চলল বিছানায় শুয়ে শুয়ে। কেন আমি প্রাক্তনকে ভালোবাসতে গেলাম? কি অপরাধ করেছিল সে? কেন কেন বৌদি, কেন তুমি আমার সাথে এরকম করলে? কি ক্ষতি করেছিলাম আমি তোমার, বলো? বিশ্বাস করে তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে। রিয়ার বুক ফাটা কান্নার আওয়াজ এই বন্ধ ঘরের চারিদিকে হাহাকার করে চলেছে। অনেক কান্নাকাটির পর চোখের জল তার শুকিয়ে উঠেছে। উঠে বসে ঘর সংলগ্ন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে মুছে নিল সে। ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকা রিয়ার শরীর আর মনটাকে লেখক ধ্রুবতারা সেনের গল্প উপন্যাসগুলোই বাঁচতে সাহায্য করে চলছিল এতগুলো বছর ধরে। ভালোবাসার বাঁধনে একরকম খুশির ছোঁয়াতে বেঁধে রেখেছিল লেখক তাকে দূরে থেকেও। রিয়া এই অন্ধকারের অন্তর্মহলে চিরকালের মতন আটকে পড়ে ম্যাডামের পায়ে ধরে কেঁদে কেটে একটাই শুধু রিকোয়েস্ট করেছিল, তার রোজগারের থেকে কিছু টাকা কেটে নিয়ে কলেজ স্ট্রিটের ওই দোকান থেকে অনলাইনে তার প্রিয় লেখক ধ্রুবতারা সেনের গল্প উপন্যাসগুলো এনে দেওয়ার জন্য। ম্যাডামের কেমন যেন কষ্ট হচ্ছিল তার এই সামান্য চাওয়াটুকু দেখে। বলে উঠেছিল, তুমি গল্পের বই পড়তে ভালোবাসো? আমি তোমাকে দোকানে লাইফ মেম্বার করে অনলাইনে প্রতি মাসে মাসে তোমার জন্য ওই লেখকের যা যা গল্প উপন্যাস বেরোবে সব আনিয়ে দেব আমার নিজের টাকা দিয়েই, তোমার রোজগারের পয়সা থেকে নয়।
ম্যাডামের কথাগুলো শুনে ভালো লেগেছিল রিয়ার সেদিন। মনে হচ্ছিল মানুষটার ভেতরে কিছুটা হলেও দয়া মায়া আছে। লেখক ধ্রুবতারা সেনের বইগুলো আঁকড়ে ধরে পড়ে সে তার মনটাকে কোনো রকমে বাজিয়ে রেখে চলছিল শারীরিক অসাড়তার মধ্যে দিয়েও। আয়নার সামনে সাজতে বসে নিজেকে আর চিনতে পারছিল না সে। আর কত কত মেকআপ করে সেজেগুজে বসতে হবে। বয়স 34 পেরিয়ে 35-এ পড়েছে, এখনও গ্রাস করে চলেছে তার দেহটাকে নরখাদকের দল। এরা কি তরুণের পশু? হঠাৎই মনে পড়ে গেল তার তো আজকে জন্মদিন। তাহলে কেন সে আজ অন্যদিনের মতন সাজতে বসেছে? অবশ্য এর আগেও সে তার কোনো জন্মদিনেই সাজেনি। এখানে আসার পর থেকে এখানে কয়েকটা কড়া নিয়ম রয়েছে যা সকল মেয়েকেই পালন করতে হয়। আজকের দিনে তো কেউ তার শরীর স্পর্শ করতে পারবে না, এটাই এখানকার জন্মদিনের নিয়ম। তাছাড়া প্রতি রাতেই সকল মেয়েকে অ্যান্টিকনসিভ ট্যাবলেট খেতে হয় নিয়ম করে। এটা বাধ্যতামূলক এবং খুব কড়া নিয়ম। এখানে প্রত্যেকের জন্মদিন যেদিন পালন করা হয় সেদিন কোনো পুরুষ তাদের স্পর্শ করতে পারে না। রাত 10টার মধ্যে সব কাস্টমাররা বেরিয়ে গেলে ডিনার টেবিলে ভালো ভালো খাবার সার্ভ করার পর বিশাল বড় সাইজের কেক কেটে জন্মদিন পালন করা হয় বেশ জাঁকজমক আর হইচই করে। তবে মনের ভেতরটা আজ হঠাৎ করে সকাল থেকে বেশ হালকা লাগছে, যেটা এর আগে কোনোদিনও সে অনুভব করেনি। কেন এমন লাগছে কেন জানি না, আজ আমার খুব সাজতে ইচ্ছে করছে বারে বারে আজকের জন্মদিনটাতে। একের পর এক মেকআপ টেকআপ নিয়ে আর্টিফিশিয়াল গয়নাগাটি পরে সাজগোজের পর একটা সুন্দর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো সে কতদিন বাদে ভালো করে। নিজেকে সত্যি সে চিনতে পারছিল না আজ। মনে হচ্ছিল সে 25 না হলেও 30-এর মধ্যে রিয়া দাঁড়িয়ে রয়েছে আজও। প্রাক্তনের কথা ভাবতে থাকে সে। কত শখ ছিল প্রাক্তনের তার সাথে বড় করে বিয়ে করার, যাতে সবাই ওদের খাঁটি ভালোবাসার বিয়ে দেখে চিরদিন মনে রাখতে পারে। ঠক ঠক করে দরজায় আওয়াজ হলো। কাস্টমার এসেছে, কিন্তু আজ তো তার ঘরে দরজার বাইরে ডোন্ট ডিস্টার্ব কথাটা বড় বড় করে লেখা থাকার কথা। আর এটাই নিয়ম, অন্য কোনো মেয়ে এসে ডাকছে না তো কোনো কারণে। রিয়া মনে মনে বলল, যেই হোক না কেন আমি আমার এই সাজ কোনো মেয়েকেও আজ দেখাবো না। এখানে এসেছি পর থেকে এ সাজে তো আমি আর কোনোদিনও সাজিনি, তাই যে সাজে অন্য রাতগুলোতে আমাকে অন্য সব এখানকার মেয়েরা দেখে এসেছে সেই সাজেই আমি সেজে এবারেও আমার জন্মদিন পালন করতে যাব। এই সাজ পোশাক সব খুলে ফেলে। কে কে তুমি? কেন এভাবে আমার ঘরের দরজায় টোকা মেরে চলেছ? যেই হও না কেন আমি আজ এখন কিছুতেই আমার ঘরের দরজা খুলব না। কে এসেছে রিয়ার সাথে দেখা করতে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।